আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুড়পড়ির মতো। তার রূপের কাছে সব কিছু হার মানবে। আর অর্পা আপু যার সাথে বিয়ে হবার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করছেন। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটা মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন ও দেখতে এসেছিল আমি সেদিন জানলা দিয়ে হালকা উঁকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যি লোকটা অনেক সুন্দর আর হ্যান্ডসাম। আর লোকটা আপুকে দেখে প্রথম দফায় পছন্দ করে ফেললো। পছন্দ হওয়ার সাথে খুব হই হই রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর বিয়ে এত বড় ঘরে বিয়ে হবে তাই দেখে। তাই সবাই খুব মজাও করছিলাম। আমি নিজেও খুব মজা করছিলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যর বিয়ে। ও ও তোমাদের তো লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 28, বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করেছে। ঢাকায় অনেকগুলো বাড়ি আছে শুনেছি। আর ওনার নাকি টাকা পয়সার কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পা আপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগের থেকে সব ঠিক করে রাখলাম। হলুদে কী পরবো, বিয়েতে কী পরবো, বউ ভাতে কী পরবো। চিন্তা করছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান করেছিলাম, সব প্ল্যানিং বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কী গো, অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্রপক্ষ আসবে, আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারছে না। কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্য কেউ না জানতো। তবে আপু কোথায় গেল প্রশ্নটা যেন সবার বিদ্ধ করতে লাগলো। অর্পা আপু সারা বাড়ি খুঁজেও হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিশ মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপু হয়তো প্রেমিক ছিল আর অর্পা আপু সেই প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু এ কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তাই কি করব সবাই বুঝতে পারছিলাম না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলল, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মানের বাঁচার জন্য এছাড়া কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে অতটা সুন্দরী ছিলাম না, আর আমার জন্য দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত দিন, আমি দেখতে অতটা ভালো না, তারা আমাকে মেনে নিবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কনে সেজে বসতে হলো বিয়েতে। লাল টুকটুকে শাড়ি, ভারী গহনা পরে আমি কনে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে, জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা লাগছে। কিছুতেই ভাবতে পারছি না, মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামনে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কনে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কনে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল, কনে ঠিকই আছে, পাত্রপক্ষ চাপ দিলে বিয়ে করার জন্য না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষও চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানা ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কি না। জন্মালে বা কি, যা হবার তা তো হয়েছে। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। কারণ উনি এসেছিলেন হুড়পড়ি বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছেন এক শাওড়া গাছের পেত্নী। নিজের জন্য বেশও খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেওয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল। আর আজকে চোখের সামনে আমার স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তে বুকের ভিতরটা হু হু করে উঠল আর চোখ দিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো, বাহ বাহ, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়েছে। তা না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি? এসব শুনে যেন মনটা আরও খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এতটা হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হবার পর এখন কনে বিদায় দেওয়ার পালা। বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানোর সাহস পেলাম না।
লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভিতরে শুধু এই মুহূর্তে একটাই প্রশ্ন যাচ্ছে, অর্পা আপু কোথায়? কোথায় গেল? কার সাথে গেল? এসব ভেবে মনের ভিতরটা আনচান করতে লাগলো। অরণ্যর হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে যাওয়ার জন্য সবাই গাড়ি তুলে নিল। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের যে এমন পরিহাস হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পেরিয়ে আমি শ্বশুরবাড়ি পৌঁছালাম। শ্বশুরবাড়ি বাকি সবাইকে দেখে কানাকানি করতে লাগলো, এ কি সর্বনাশ করেছে! অরণ্য এক তো মধ্যবিত্ত ঘরের মেয়ে বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল? অরণ্যর সাথে এমন মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজে হাতে করলো কেন? এসব কথা শুনে মনটা আরও ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় তুলে ঘরে নিয়ে গেল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গুছানো, চারিদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এ ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এ ঘরে আমি আসলাম। ঘরে নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এ সময় বসে স্বামীর অপেক্ষা করে, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকছে। ওনাকে দেখে আমার সারা শরীর কাঁপছিল। জানি না কী কথার সম্মুখীন আমাকে আবার হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরও কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে। খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যানটা আমার উপরে পড়ে যাবে। সব কিছু উল্টা উল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। তাই চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাত ধরে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু আমি চোখ খোলার মতো শক্তি পাচ্ছি না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খোলার মতো শক্তি পাচ্ছি না। আমি আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আশেপাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গেছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পর আমি যে হা করার শক্তি পাচ্ছিলাম না, কোনোভাবে নিজেকের মধ্যে শক্তি সঞ্চয় করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে, পানিটা মিষ্টি। বুঝতে বাকি রইল না এটা চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হলো শরীরে শক্তি পাচ্ছি না, চোখ খোলার মতো শক্তি পাচ্ছি না। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে। অরণ্যের সাথে কিছু খাবার নিয়ে এসেছে। আমি একটু তাড়াহুড়ো করেই বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাননি, তাই প্রেশার কমে গিয়েছিল। আপনি এখন এগুলো খেয়ে রেস্ট নিন। ওনার কথাগুলো শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপরে কি খাওয়া গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারি একটা মেয়ে, সারাদিনে কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে ক্ষুধা লাগছে, তাই সামনে মুরগির রোস্ট আর পোলাও দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়েই খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকি তুললাম। কোনোভাবে যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলো। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কী ভাবছে সেটা দেখার দরকার না, আমি মনে করছি না। এই মুহূর্তে আমাকে ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতে হবে এটাই জানি। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যে আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মুডে বিছানায় শুয়ে পড়লাম। উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে কথা ছিল। আমি নড়েচড়ে বললাম, না আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন? উনি আবার গম্ভীর গলা বলল, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়ে একটা ছোট্ট সংসার করার কল্পনা করেছিলাম। সে জায়গায় আপনাকে কেন জানি চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, তবে আমি খুব সোজাসাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সেই কারণটা আপনি বুঝতে পারছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি তেমন কোনো খারাপ লাগলো না। কারণ আর কী হবে, কারণটা তো এটাই, আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়ে ৮-১০টা মেয়ের মতো না। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাই না এভাবে বিয়ে হোক। বিয়ের দিন সকালে আপু কোথাও পাওয়া যাচ্ছিল না, কোথায় গিয়েছে কেউ বলতে পারলো না।
আর আপুর কোনো রিলেশন ছিল এটা কারো জানা নেই। এই মুহূর্তে কি করব কেউ বুঝতে পারছিল না। আর এবারে আমি ছাড়া আর কোনো বিবাহযোগ্য মেয়ে ছিল না। তাই সবার জোরাজুরিতে রাজি হয়ে বললাম না। আমি জানি অর্পা আপুর তুলনায় আমি কিছুই না, অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না, সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথাগুলো শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, যাই হোক সময় বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এ বাড়িতে মেহমান হিসেবে আপনার যেন কোনো সমস্যা না হয় সে বিষয়টা খেয়াল রাখবো, কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম থেকে ভালোবেসেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব এটা আমি বলছি, কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসে বলবেন সেটাও মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা এইভাবে দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনও দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা তাই বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না। আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এসব সব উলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপ রেখেছে। গেলেই বা কি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আর আমি বাংলা সিনেমার নায়িকা সাবানা না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি আমি আমার অধিকার আদায় করে নেব, তবে সেটা ভালোবাসা দিয়ে, জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো। আপনি না করার কে? আপনাকে যে অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝেছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথাটা শুনে মাথার উপর একটু রাগ চলে গেল। তবু নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনার মতো আপ- আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখেছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেবেল করা, বুঝেছেন? আপনি যেমন আমাকেই তেমন হতে হবে। দেখুন, আপনি কিন্তু বেশি বকবক করছেন। আপনাকে তো প্রথমে দেখে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা, কথা বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলঝড়ি ফুটছে। আমার সাথে লাগতে আসবে না। আমি এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে আর আমি নিচে শুভ পড়বো? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভ্রুটা কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললেন, না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শুনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে যাব। উনি বেশ চমকিত ও পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছোড়বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। আর এবার একটু রেহাই দেন। আমিও মুচকি হেসে হেসে জবাব দিলাম, ঠিক আছে ভূতমশাই। উনি ভুরুটা কুঁচকে বললেন, ভূতমশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বলল, আপনি আমার নামও ঠিক করে ফেলছেন এর মধ্যে? হ্যাঁ করেছি, কিন্তু উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে। সেটা কি আপনি জানেন? আমি আর একটু হেসে নিলাম। হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু না, আমি একটু নাছোড়বান্দা সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি চুপ হয়ে গেলেন। দোহাই লাগে এবার চুপ হন। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম, ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন। আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে খুব নাছোড়বান্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে। পাগলামো ভাবগুলো এত বড় হবার পরেও যায়নি, তাই পাগলামার সুযোগ পেলে করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে কত কী হবে কে জানে। আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এমনভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে একটা গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূতমশাই ক্ষেপে উঠে বসে বলতে শুরু করলো, কী হলো কী হলো? আপনি এভাবে পানি দিলেন কেন?
মাথার কি সব ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলি কি, এভাবে যে নাক ডাকছেন মনে হচ্ছে সাত মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলেন উনি বেশ রেগে গিয়েছেন আমার কথাটা শুনে। কিছুটা দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখো এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুব বেশি করতেছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ আমার রেহাই দাও। আমি ভুরু কুঁচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখন তেমন কিছুই করিনি। এত হতাশ হওয়ার মতো কিছু নেই। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন তো। আমি তো এ বাসার কাউকে চিনি না। ভূতমাসে রাগ রাগ গড়ায় বলেন, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। বাসার মেহমান, আপনার বের হওয়ার দরকার নেই, ঘরে বসে থাকুন। উনি আরও কিছু বলতে যাবেন, ঠিক এই মুহূর্তে দরজায় কেউ নক করছে। অরণ্য দরজাটা খুলো। বউ নিয়ে নিচে বাসার রুমে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বলে মহিলাকে জবাব দিল, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা আমি গেলাম। উনি উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা আপনার বাসা কে কে আছে বলুন না। এবার উনি রোগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো অতিথি হয়ে এসেছেন, আর সময় মতো ঠিক চলে যাবেন। এটা মাথায় রাখুন, বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে। ওনার কথাগুলো শুনলে যেন গা জ্বলে যায়। কিন্তু আমিও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি উঠতে দেব না। আমি বললাম, আপনি না বললে কিন্তু আমি আপনাকে উঠতে দেব না। আগেই বলেন কে কে আছে। আপনি তো সত্যি নাছোড়বান্দা। বলবো না কে কে আছে, কী করবেন? আপনি একরোখা হলে আমি আপনার থেকে বেশি একরোখা। আমিও কিছুই বলবো না। আমি গলায় একটু কাশি দিলে বললাম, এহেম এহেম। ওকে বলতে হবে না, যান ওয়াশরুমে। উনি আমার এভাবে হাত দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে উনি হোঁচট খেয়ে পড়লেন আর চিল্লিয়ে বললেন, আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? ইচ্ছে করে এমন করলেন কেন? আমি মুচকি হেসে হেসে বললাম, কোথায়, আমি তো কিছুই করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাছোড়বান্দা, তাই আরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন, আমার পরিবারে বাবা মা আমি আর আমাদের বড় বোন আছে। বাবা বিদেশে থাকে আর মা দেশে থাকেন, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকেন। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডনে থাকেন। একটু আগে যে মেয়েটা ডেকে গেলেন উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা তাহলে আপনার বাসায় রান্না করে কে? উনি রাগ হয়ে বলেন, এটাও কি আপনাকে জানতে হবে? আমি এবার ভাব মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূতমশাই জানতে হবে। উনি মুখটা বেঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে হবে, আপনিও রেডি হন। বাসার সবাই অপেক্ষা করছে, পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না, সুতরাং একটু গুছিয়ে যাবেন। পরে সময় আর সুযোগ বুঝে আলাদা হয়ে যাব আমরা, আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভিতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি আমার স্বামী হয়, কোনো মেয়েই হয়তো চাইবে না যে ডিভোর্স হোক। খারাপ লাগলো, নিজেকে বেশ সামলে নিয়ে ভূতমশাইকে জবাব দিলাম, আমি ওসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেরকম সেরকমই যাব। কে কী বলে তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই, আশা করি বুঝতে পারছেন। উনি এতক্ষণ বেশ ভালোই বুঝতে পারছে যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি বললেন, আপনার যা ইচ্ছে করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছা ওইভাবে নিচে যান, আমার তাতে কিছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলো। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে গেছে, তাই ঘরটা গোছানো শুরু করলাম। আলমারি থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে পেয়ে যায়। ওনার ঘড়ি ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি চটপট একটা শাড়ি পরলাম, যতটুকু সম্ভব নিজেকে ময়দা ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সব কিছু ঠিকঠাক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক। বিছানার উপর ওনার কাপড়গুলো দেখে বলেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত পরিপাটি করে কে গুছিয়ে রাখলো? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এসব আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলোর চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বললেন, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমি বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভুরুটা কুঁচকে বললেন, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরে তো স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবে হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আপনার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে এ আর ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না, আমার কাছে এটা ভালো লেগেছে তাই বের করেছি, পড়লে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর মুড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কী বা যায় আসে? করছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে চাইছেন? লজ্জাও হওয়া উচিত। এই কথা শুনে বুকের ভিতরটা
হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো। চোখের কোণে হালকা মেঘও জমতে শুরু করলো। তবুও নিজেকে শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছে মতো পরে নিন, সমস্যা নেই। উনি আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এর শাস্তি আমি দিব। কিভাবে কি করা যায় ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে বেশ চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তুড়ির শব্দ ঘোর কাটল। ভূতমশাই তুড়ি বাজতে বাজতে বললেন, এই যে আপনি উপরের দিকে তাকিয়ে কে দেখছেন? না তেমন কিছু না। কি হয়েছে বলুন? আপনার আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমারিতে হাত দিবেন না, বুঝেছেন? আমি কথাটা শুনে বেশ হেঁটে লুটোপুটি খাচ্ছিলাম। লুটোপুটি খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, এই হ্যালো, স্বামীর আলমারি হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যিই পাগল, আপনার মাথায় তার মনে হয় সব ঢিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, ভূতমশাই একটু ভুল বলে ফেললেন। উনি ওনার বিরক্ত মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথায় আর ঢিলা না তো আপনার মাথায় কি? আমার মাথায় তো সব তার ছিঁড়া। এসব খেয়াল করলাম ওনার মুখটা বিরক্তের মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লেগে হাত জোর করি, আপনি আপনার বকবকটা একটু থামান। এবার বসার রুমে চলুন, একটু আমাকে মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এবার দুজনে নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে তাকাচ্ছে। আর আমাকে দেখে বলছে, অরণ্য কি কপালে চোখ ছিল নাকি? এমন একটা মেয়েকে বিয়ে করে আনে নাকি? তার উপর মেয়ের পরিবার বেশি ধনী না। কি দেখে যে এই মেয়েকে বিয়ে করলে আল্লাহ জানে। একের পর এক কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্য দেখলো, আমার ভেতরটা বোঝার চেষ্টা করলো না। ভেতরের মানুষটা কেমন আমি সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়িকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বললেন, কি মা? আমি চট করে সালাম দিয়ে উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। মা, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্ট নিতে বলেছে। এ শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কী দরকার ছিল? আপনি বললে আমি আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠে চলে যেতে পারতাম, কিন্তু আপনার রুম চিনি না, আর এ বাড়িতে নতুন তো তাই কিছু চিনতে পারলি না। চিনলেই আমি চলে যেতাম। মা, কষ্ট হয়নি তো আসতে? উনি এক রাশ হাসি নিয়ে বললেন, আমার মাটা দেখি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতী। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে নিজের চোখের অঝরে বৃষ্টি নামলো। জীবনে প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে দিলাম। মা, আপনি আমাকে রূপবতী বলেছেন? আজ আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাইরের রূপটা দেখেছে, কেউ তোমার ভিতরের রূপটা দেখেনি। তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতীই বলতো। আমি যে তোমার ভিতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি, বিয়ের ব্যাপারটা। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমিই ছিল। কে কী বললো কান দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজেই কথা বলা। মনে রাখবে, যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে, ভেবে নে সে তোমার জয়ে ঈর্ষান্বিত। তাই তোমার সুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করেছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। মায়ের কথাগুলো শুনে মনে যেন ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরও কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা কাঁদছে কেন? শোনো মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডন। বাড়িতে তুমি, আমি আর অরণ্য ছাড়া কেউ থাকবে না। প্রতিদিন বাবুর্চির রান্না খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি জানি এবার আমি চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কী রে মা, খাওয়াবে না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নেব। আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চার পাপে বেশ
এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই চুপ হয়ে গেল। খেয়াল করলাম আমার ভূতমশাই আমার দিকে আলুর মতো চুপসানো মুখ করে হাঁ করে তাকিয়েছে। আমি এই সুযোগে একটু পাগলামি করে নিজেকে বিরক্ত রাখতে পারলাম না। সুযোগ বোঝে ভূতমশাইকে চোখ টিপনি দিলাম। ভূতমশাই আমার চোখ টিপনি দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালেন। আমি ভূতমশাইয়ের থেকে মনোযোগ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো, আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার পরে যেতে কোনো অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বলল, চলো আমার সাথে। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বলল, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো ওকে কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা, বিয়েটা যেভাবেই হোক আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমি মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আমার মাথায় আবার হাত বুলাতে বুলাতে বললেন, দোয়া করি, অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ। আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূতমশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগটা আমার প্ল্যানটাকে কাজে লাগানো। আমি একটু কোক মুখে ভূতমশাইয়ের কাছে গিয়ে জোরে হাসি দিলাম আর মুখের সব কেক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে উঠলেন। আমি তো জানি আপনি ইচ্ছে করে এমন করেছেন। কেন করেছেন এমন? আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলছেন। ফাঁসানোর ব্যাপারে তো আপনি অনেক ওস্তাদ। মাকে ফাঁসিয়েছেন পুরা। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে এতটা গায়ে লাগালাম না। ওনাকে সজোরে বললাম, সে আমি যা ইচ্ছে করি, আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগে ড্রেসটা পরুন। আমি যেটা পছন্দ করেছিলাম। আমার কথা হয়েছে শুনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। কথাটা শোনার পরে ওনার আর বুঝতে বাকি রইল না আমি ইচ্ছে করেই এমন করেছি। কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা লক্ষ্য করলাম না। তবু মুখটাকে একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা পরবো না? আমাকে আপনার ভালো লাগবে না? অর্পাকে দেখে প্রথম দেখায় ভালো লেগে গেছিলো। সে ভালো লাগাটাই আপনার প্রতি চাইলে আনতে পারছি না। আমি এবার হালকা করে আমি ওনার কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রেয় না? আপনি আমাকে দেখতে থাকুন। বলে চোখ টিপুনি দিয়ে সেই ড্রেসটা পরবেই ভালো লাগবে। পরবেন কিন্তু পরবো না, এ বলে তাড়াহুড়ো করে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নামছেন। আমি ওনাকে দেখে পুরো অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছেন আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। মনের ভিতরে একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথাই পড়েছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছা পরবো, কারো কথাই পরিনি। আমি এবার মুচকি এসে বললাম, শুধু মুচকি একটু হেসে দিয়ে বললাম, ঠিক আছে, কিছু ভাববো না। ছোটোখাটো খুনসুটি দিয়ে সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে মেহমান বাড়িতে চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেল। লিনা আপুও রাতের ফ্লাইটে লন্ডনে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়েটা যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নিই। আমি আশ্বাস দিলাম, সব ঠিক করে নিব। পরিবারে এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার কাছে আসে এটা ভেবে যেন আরও ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে রুমে ঘুমাতে গিয়ে দেখলাম বড়মশাই বসে যেন কী যেন কাজ করছে। আমি এক কাপ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই যে কফিটা নেন। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো মনে হচ্ছে, আর আমাকে বলল, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জা মাখা মুখে বললাম, কেন? কফিটা ভালো হয়েছে তাই না? আমি লজ্জামাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটা আলুর চপের মতো করে বলল, ভুল কমে উনি আমার প্রশংসা করে ফেলছেন। এটা মনে হয় ওনার উচিত হয়নি। তাই মুখটা বাংলার কাছে বললেন, এবার আমাকে একটু পেঁচিয়ে ওনার দায়িত্ব পালন করা শিওর। যাক, যা ভেবেছিলাম তাই হলো। উনি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই জন্য বলি টেস্টটা এত জঘন্য কেন? আমি ওনার কথা ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরদিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ নিয়ে বলল, কিরে মা, এখন এত খাবার নিয়ে আসলি কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিয়ে চলবে না। খেতে না চাইলে মার দিয়ে জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নিই। আমি মাকে খাওয়াতে লাগলাম, একের পর এক গল্প শোনাতে লাগলাম। মনে হলো উনি অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এমন সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে মা বলল, অনন্যা তো পড় না, অনন্যার সামনেই বল, কি বলবে? না মা, আমি একা কথা বলতে চাই।
আমি ওর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। আরে মশাই আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করতে হবে। মানে এগুলো কে রান্না করছে? লাজুক মুখে জবাব দিলাম আমি। এই জন্য বলি এত জঘন্য কেন? এ বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, হ্যাঁ জঘন্য খাবার এভাবে খাচ্ছেন? ভালো খাবার না জানি কিভাবে খেতেন। আমার কথাটা কানে তুলছেন না মনে হয়, খেয়েই যাচ্ছেন। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ, কি বলবেন বলুন? আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে, রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারবো। আপনি গেলে যান, তবে কি নিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব। আর একটা গাড়ি থাকলেও সেই গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই বাড়ি গেছে। কিভাবে আপনি কিভাবে যাবেন? আমি মুচকে এসে বললাম, ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি একাই চলে যেতে পারবো। উনি অবাক হলেন। একা চলে যেতে পারবে মানে? গাড়িকে চালাবে কেন? আমি চালাবো। আমার কথা শুনে এবার উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশা করেননি হয়তো। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর হলো নিজেকেও কোনো ছোট ভাবিনি, সব কিছু শেখার চেষ্টা করছি, নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করছি। আমার কথাটা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্যেরও অনেক পরিবর্তন লাগলো। এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলতেছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটা জায়গায় বেরোবো। অরণ্য এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো। কিন্তু অরণ্যকে আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনচান করতেছে, তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না। অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বলল, আপনাকে রেডি হতে বলছি, আপনি রেডি হন, এত কিছু জানতে হবে না। আপনি একটু বেশিই বকেন, এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা কাচুমুচু করে যেতে নিলাম। উনি পেছন থেকে আবারও বললেন, শোনেন। আমি হাসি দিয়ে পেছনে ফিরে বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি বলবেন কোথায় যাব। বলেন কোথায় যাব। উনি আরেকটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় সত্যি গোবর। আমি বলার আগেই বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ খারাপ হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এজন্য, আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ শাড়ি পরবো কেন? আমি বলছি তাই পরবেন। আপনি বললেই পরতে হবে নাকি? আমি পরবো না, আপনি কি করবেন? আপনাকে পরতে হবে। বলছি তো পরবো না। উনি বেশ রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছে করুন। এবার উনি চলে গেলেন। আমার ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগছিল, কিন্তু কী শাড়ি পরবো কিছুই যেন মাথায় আসছে না। আজকে প্রথম ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি ভূতমশাই এই কয়েকদিনে অনেক পাল্টে গেছে। আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তার এই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমারি খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। এত শাড়ির মধ্যে ভূতমশাই কোন শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে আলমারির সব শাড়ি খাটের উপর রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বলল, আপনি এখনও রেডি হননি? খাটের উপর শাড়ি মেলে বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের উপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে, না মানে। কি না মানে মানে করছেন? স্পষ্ট করে বলুন, কি হয়েছে? এমনি তো কথা একটা মাটিতে পড়বে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? সঠিক করে বলুন কি হয়েছে। আমি মুখটা একটু অসহায় ভাব নিয়ে বললাম, না মানে, আবার না মানে। সত্যি বলতে আমি কোন শাড়ি পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি একটু ভালো করে রেডি হয়ে যে ভালো হতো, আমার রেডি হতে সুবিধা হতো। উনি একটু মুচকি হেসে দিয়ে আমাকে বললেন, ওই একটু ওই দিকে যান, সামান্য শাড়ি ঠিক করতে পারছেন না, কোনটা পরবেন? সব কাজ দেখি বলার আগেই করে ফেলেন। আজকে কী এমন হলো শাড়ি চয়েস করতে? না মানে, থাক আর না মানে না মানে করতে হবে না, দেখতে দিন শাড়িগুলো। আমি একটু নড়ে চড়ে পাশের দিকটায় সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হেতে নিলেন। আপনি বরং কালো শাড়িটা পরে নিন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে মনের ভিতর কেমন জানি করে উঠল, কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি তো ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে। কালো শাড়িতে আমাকে আরও কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন করছেন, তাই না? উনি আমার কথায় মনে হলো বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক উনি আশা করেননি। তাই উনি একটু বিরক্ত মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে ভিতরের সৌন্দর্য থাকে, বাইরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভেতর থেকে দেখলাম। আপনি কালো শাড়িটাই পরুন, আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার নেই। আপনার যদি মনে হয় আমি অপমান করার জন্য বলছি, তাহলে পড়ার দরকার নেই। এ বলে উনি উঠে রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছি না, কালো শাড়ি পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাবিজাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এবার শাড়ির প্রথম
বাড়ির কোনো কালো ড্রেস পরতে, দেখতে কালোই ছিলাম বলে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি। আমিও আর পরিনি। আজকে কালো ড্রেসটা পরতে নিজেকে সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেখে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলতেছেন, বাহ, আপনাকে তো বেশ ভালো লাগতেছে। কালো কাজল পরলে আরও ভালো লাগবে। একটা খোঁপা করলেন। আমি কালো, তার উপর কালো কাজল পরলে তো চোখগুলো আরও কালো দেখাবে। সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ তো মানুষের সৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষ সুন্দর অসুন্দর তখনই লাগে মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূতমশাইয়ের কথাগুলো শুনে যেন বুকের ভিতরে একটা রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এরকম কথা শুনে যেন নিজের ভিতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘোর কাটল। কী ব্যাপার, কোথায় হারিয়ে গেছে? না মানে? আবার না মানে হয়েছে এবার। এবার চট করে বের হয়ে নেন, আমি নিচে নামছি। এ বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পিছন ফিরে আমাকে ডাক দিল, এই যে শুনেন। জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় খোঁপা করুন। অরণ্য এসব কথা শুনে আমি যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এ বলে বাইরে গেল। আমি মাথায় খোঁপা করে আর টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বলল, আজকে আমার অরণ্য মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরও লজ্জা পেলাম। লজ্জায় কী করব বুঝতে পারছিলাম না। লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। মা আমার কাছে এ হাল দেখে আমার কাছে আসলো আর আমার মাথা উপরে তুলে বলল, ওর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? এত লজ্জা পাচ্ছ? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে। দেখি হাতখানা এদিকে। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালাজোড়া খুলে আমার হাতে পরিয়ে দিল। বলল, বিয়ের পর খালি হাত রাখতে নেই, হাতে সবসময় চুড়ি পরে থাকতে হয়। যাও, তোমার তো আনন্দের শেষ নেই, স্বামীর সাথে ঘুরতে আসো। আমার মহাজনও কাল পরশু আসবে, আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দেখে হিংসে করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কী যে বলো মা, আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরু আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হয়ে নিলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়েছে। আমাকে দেখে এক নজর আমার দিকে তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরও কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কী ব্যাপার, কী দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনি তাকিয়েছি। সব কি তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল মেয়ে, এত বকতে পারো? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বোঝাতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করে উনি ডাক দিলেন, অরণ্যা এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে কোনো? না মানে? আজকে তোমার মুখ থেকে না মানে আর গেল না। এই যে আপনি আমাকে তুমি বললেন, তো তাই আর কি। তুমি আমার চেয়ে বয়সে ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করে ডাকবো। জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবে, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব, ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বললেন, তোমার ছটপটামি পাগলামি স্বভাবটা গেল না, আস্তে ওঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম। ভূত মশাই গাড়ি উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিলে আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে একটা জায়গা নিয়ে গেল। জায়গায় পুরো মোমবাতি দিয়ে সাজানো, দেখেই মনে হচ্ছে আনন্দ লাগলো। একটা কেক আনলো, আমাকে বললো কাটেন। কেকটা কাটেন আপনি? হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন, সেটা তো ভুলেই বসেছেন। ও হ্যাঁ, আর 27শে সেপ্টেম্বর সত্যিই তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কী করে? মা বলছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূতমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূতমশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এ মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনিও আমাদের দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ আর কেউ না, এ যে অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কী করছে? আমাকে আর অরণ্যকে থেকে অর্পা আপু চলে নিতে লাগলো। আমি অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। আমি একের পর এক প্রশ্ন করতে লাগলাম। হঠাৎ অর্পা আপু আমাকে একটা কষিয়ে চট দিয়ে বলল, আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে? লজ্জা লাগলে না তোর? আমার জীবনে এ অবস্থা করে আমার অরণ্যকে আমার থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম? তোকে তো নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক করতে শিখে গেছিস। নাটক করে আমার জীবনের 12টা বেজিয়ে অরণ্যর গলায় ঝুলে পড়ছিস। তুই ভালো করে জানতিস যে তোর চেহারা তোকে অরণ্যের মতো কেউ বিয়ে করবে না, তাই তো বড় নাটক করছিস। লজ্জা লাগে না?
এখন আমাকে এসব জিজ্ঞাসা করিস? আমাকে খুব হিংসে করতিস তাই না? হিংসেকতর হয়ে এমন করছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পা আপুর কথা কিছুই বুঝতে পারলাম না। অর্পা আপু কী বলছো? মাথায় যেন কিছুই কাজ করতেছে না। অর্পা আপু বা আমাকে এসব দোষারোপ করছে কেন? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কী হয়েছে? এমন বলতেছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি, একদম কিছুই বুঝবি না। আর বুঝিস বা কেমনে? তুই তো কিছু করিস নে, তাই না? আপু আমি তোর কথার মানে বুঝতে পারছি না। সত্যি আমি কিছু করি নাই। কেন এরকম বলছিস তুই? আমি সত্যি কথাগুলো বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলে বলল, অর্পা তুমি আমাকে বলো কি হয়েছে? আর অনন্যাকে এমন বলতেছে কেন? অরণ্যা কি এমন করেছে? আমাকে একটু খুলে বলো তো। অর্পা অরণ্যার দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকেই জিজ্ঞাসা করুন, সেই না হয় আপনার উত্তর দিবে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্ট তো অনন্যাই ছিল আর আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে আমার প্রতিটি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝাই যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহমাখা মুখ নিয়ে বলল, অনন্যা কি করেছে তুমি? অর্পা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না, একদম ভনিতাও করবে না। বিশ্বাস করেন আমি কিছুই করিনি। অর্পা আপু কেন এমন বলছে সেটা বুঝতেছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপুকে তুই ভুল বুঝতেছিস? সত্যি আমি বুঝতেছি না। এমন কেন করতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এমনভাবে কাঁদছে সেটাও বুঝতে পারছি না। অর্ণ অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বললো, অর্পা তুমিই বলো কী হয়েছে? অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বললো, কী আর বলবো, আমার তো সব শেষ হয়ে গেছে এই কাল নাগিনীর জন্য। এখন আরও বললে সব ঠিক হয়ে যাবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক, আপনারা চলে যান। অর্পা তোমাকে বলতে বলেছি অনন্যা কী করেছে বলো। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বললো, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের পরের দিন বয়ফ্রেন্ড নিয়ে নিয়ে পালিয়েছি? অনন্য শান্ত স্বরে জবাব দিল, সে তো বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে। কিন্তু হঠাৎ কি হলো? আর কোথায় গিয়েছিল তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখন ভীষণ কাঁদছে। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বলল সেটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। মনে হতে লাগলো আমি এখনই দম বন্ধ হয়ে যাব। আপু এসব কেন বললো কিছুই বুঝতেছি না। আমার বুকটা কষ্টে চিড়ে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ অর্পা আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? অর্ণ শান্ত হয়ে জবাব দিল, হ্যাঁ জানতে চাই। তখন অর্পা আপু বলল, সেদিন আমি ঘরে বসেছিলাম, হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বের হও, অরণ্য ভাইয়া আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমি সরল মনে বের হলাম। আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দেইনি। বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো বাগানের দিকে আসতে। অরণ্য ওখানে দাঁড়িয়ে আছে। আমি বাগানের দিকে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। আমি সামনের দিকে একটু এগোলাম, তারপর বলে অর্পা আপু আবার হেঁচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বলল, বলো তারপর কি হলো? কান্না থামাও। অর্পা আপু কান্না থামিয়ে বলল, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে জাপটে ধরে আমার মুখটা চেপে ধরলো। আমি চোখে কিছুই করতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টেরও পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রৌনকদের বাসায়। অরণ্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রৌনকটাকে? অর্পা আপু বলল, রৌনক অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও অনন্যা রৌনকের 2 বছর বড়, তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রৌনক আমাকে অনেক পছন্দ করতো, অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আর এই সুযোগটাই অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিন আমাকে গায়েব করেছে আর ফাঁসিয়েছে আপনাকে বিয়ে করতে। অনন্যা যে আমাদের সাথে এমন করবে আমি ভাবতে পারিনি। রৌনককে দেখে আমি চমকে গিয়ে রৌনককে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো অনন্যাও চায় তুমি আমার হও, তাই তো আমাকে সাহায্য করেছে। আমি তো অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রৌনককে জিজ্ঞাসা করলাম, অনন্যা তোমাকে সাহায্য করতে বলছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ আমি সত্যি বলছি, বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই আর সন্ধ্যায় তোমাকে বিয়ে করবো। আমি সব কিছু ঠিক করে রেখেছি। একথা বলে অর্পা আপু আবার হেঁচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা ধরে আরও ভালো করে ধরে বলল, এরপর তুমি ওইখান থেকে কিভাবে এসেছো? এরপর আমি কোনো মতে ওই ওখান থেকে রৌনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গেছে। সবাই ভেবে নিয়েছে আমি পালিয়ে গেছি। সেদিন আমার মুখটা দেখানোর ইচ্ছে ছিল না, আর আমার ছিল না, তাই বাড়ির
আর যাইনি, সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই, সেখান থেকে একটা কাজ করি, সেখান থেকে একটা বাসা ভাড়া করে থাকতে শুরু করলাম। তুই একবার আমাকে বলতে পারতি অর্পা। কি বলবো আপনাকে, কোন মুখে বলবো আপনাকে? এতক্ষণে তো সব শেষ হয়ে গেছিলো, অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গেছিলো। আমার তো এখানে কিছু বলার ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ করতে পারি না। অনন্যার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না বলে আমি তো ওকে বোন ভাবি। আমি অর্পা আপুর কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি এসব কিছু করিনি। অনন্য আমার গালে কষিয়ে একটা চর বসিয়ে দিল। তুমি এতটা নীচ, ভাবতে পারি না। সামনে টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা লাগে না তোমার এসব করতে? আর এখন অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি এমন কিছু করিনি, বিশ্বাস করেন আমাকে। অর্পা আপু, তুই আমাকে এই ব্যাপারে কেন এসব মিথ্যে বলছিস? কেন অরণ্যর চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না, টাকা পয়সার মোহ কখনোই ছিল না। তাহলে কেন এমন বলছিস? কী ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে এমন কেন বলছিস? জবাবে অর্পা আপু বলল, কী ক্ষতি করেছিস জিজ্ঞাসা করতে লজ্জা লাগছে না তোর? আর কি ক্ষতি করার বাকি রেখেছে? যা তুই আর অরণ্যের গিয়ে সংসার কর, আর এখানে আসিস না। উপাস থেকে অরণ্য বলে উঠল, আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে। অর্পা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আমার মাকে গিয়ে সব বলবো। আর তোমাকে যে অনন্যা কষ্ট দিয়েছে সেটাও আমি অনন্যাকে ফেরত দিব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা। ঝামেলা তো তুমি করোনি, ঝামেলা করেছে অনন্যা, সেটা শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। অরণ্য অর্পা আপুর কথায় বিশ্বাস করছিল, আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যে বললো সেটাও বুঝতে পারছিলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ। অরণ্য অর্পা আপুর হাত ধরে বের হয়ে যায়, আর আমাকে রিংটা পরাতে চেয়েছিল, সেটা মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলে চলে যায়। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, কেনই আমার সাথে এমন হলো? কী ক্ষতি করেছি আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পা আপু গাড়ি নিয়ে চলে গেছে। আমি বুকে বেশ কষ্ট লাগলো। এক হাতে অরণ্য আমাকে ফেলে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানে কিছুই চিনি না। কীভাবে পারলো আমাকে আমার ভূতমশাই ফেলে দিতে? আমি তো কিছুই করিনি। আমার ভূতমশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পা আপুর কোনো ক্ষতি করিনি। আমি তো আপুর সাথে এমন ব্যবহার করিনি, তাহলে আপু কেন এমন করলো? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলো? এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি কি করব তুমি বলে দাও। এই মুহূর্তে হাতে আমার একটা টাকাও ছিল না যে যাবো। তবুও একটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করে বাসায় গেলাম। বাসার দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভিতরে গিয়ে রৌনক ভাই দাঁড়িয়ে আছে। রৌনক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরলো, কারণ রৌনক ভাইয়ের জন্য অর্পা আপু আমাকে ভুল বুঝছে। নিজেকে আর সামলাতে পারলাম না। রৌনক ভাইকে যে জিজ্ঞাসা করলাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করা? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রৌনক ভাই কোনো কথা বলছে না। আমার রাগটা যেন আরও বেড়ে গেল। মন চাচ্ছে রৌনক ভাইকে কষিয়ে একটা থাপ্পড় দিতে, তাই করতে নিলাম। কিন্তু হুট করে অরণ্য এসে পিছন থেকে আমার হাতটা ধরে ফেললো। আমি অরণ্যের দিকে ফিরতে অরণ্য আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছি না এসব কী হচ্ছে। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারিদিকে আলো আরও বেড়ে গেল। অর্পা আপু, রৌনক ভাই, আমার কিছু বান্ধবী সবাই এক হাত দিয়ে তালি দিয়ে বলতেছে, হ্যাপি বার্থডে অনন্যা। এখন আমার মাথায় কাজ করছে না এসব কী হচ্ছে। মাথায় কিছু ঝিমোতে লাগলো। পরক্ষণে জ্ঞান হারালাম। জ্ঞান হারানোর পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে চিন্তামগ্ন। আমার জ্ঞান ফিরে আসার সাথে সাথে আমাকে বলল, অনন্যা ঠিক আছে তো তুমি? কিছু হয়নি? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি অবাক লাগলো। খেয়াল করলাম রৌনক ভাই আর অর্পা আপুও দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত করে বলল, অরণ্য অনন্যা, ওদের কিছু বলো না। ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্য কথাগুলো শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। কি বললো এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি এসে বললেন, কিছু তোমাকে বুঝতে হবে না। আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রৌনকের সাথে পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলে, তাহলে একটু আগে ঘটে যাওয়ার ঘটনা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়েই করে না, তাহলে একটু আগে কেন এমন করলো? অর্পা আপু পাশ থেকে বলে উঠলো, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বল। রৌনক আমার সাথে রিলেশন ছিল 3 বছর। রৌনক তোকে কিছু বলেনি, কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কী করবো বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কুরবানি করা ঠিক হবে না। তাই রৌনককে ফোন দিয়ে বললাম, রৌনক তুমি কি চাও আমরা এক হই? অর্পাবু, তুমি এখন কথা জিজ্ঞাসা করছো? তুমি যা করতে বলবো তাই করবো, তবুও আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে এসো। রৌনক আমার কথা শুনে বাগানের কাছে চলে আসলো।
আর আমি সুযোগ মতো রৌনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যেটা কাহিনী বলছে সেটা কি? আমার প্রশ্নের সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে আমার গা এবার জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অর্ণব মুচকি মুচকি হেসে বলল, 4টা মাস খুব জ্বালিয়েছ আমাকে। এর শাস্তি তো ভালোবাসা শব্দটা বলার আগেই দিতে হতো। আর একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তো বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তাকে অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যান কে করলো শুনি? অর্ণা হাসি হাসি মুখে বলল, আমি করলে। এরকম একটা প্ল্যান করেছিল বলে অর্ণর প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পা আপু বলল, আচ্ছা অর্ণ থাক, তুই আমি আর রৌনক বাইরে গেলাম। তোদের মান অভিমান পালা শেষ। আর চটটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো। নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। অর্পা আপুর কথা শুনে অভিমানটা আরও বেড়ে গেল। অভিমানে গেল বলে, হয়েছে, জুতো মেরে গরুদান করতে হবে না। অর্পা আপু হাসি দিয়ে রৌনক ভাইকে নিয়ে চলে গেল। আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরুণা আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যর চোখ যেন সরছে না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছি না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো। তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করলাম। অভিমান স্থির রাখার অনেক চেষ্টার পরেও ও কেন জানি অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরলাম, অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুপোতে ফুপোতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কী দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গাতে? আমি তো আমার অরণ্যাকে চিনি, সে বাসা খুঁজে ফিরবে, সেটা আমার ভালো করেই জানা আছে। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবে না। নাটক করতে গিয়ে তো রিংটাই ফেলে এসেছিলে। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কী ব্যাপার, এত হাসি দিচ্ছে কেন? হাসি দিচ্ছে এজন্য, আমি যে রিংটা ফেলে এসেছি সেটার নকল রিং ছিল, আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভূন্য প্রচেষ্টা আর কি। হা হা। এত বড় ছলনা! আর কথা বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জোরে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখ হালকা করে নিয়ে বলল, আই লাভ ইউ পেতনি। এবার যেন প্রতি থাকা সকল অভিমান আমার ভেঙে গেল। দুমড়ে মুচড়ে গিয়ে অভিমানটা ভেঙে গেল। অভিমান টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি ফিসফিসিয়ে করে বললাম, আই লাভ ইউ টু ভূতমশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কীভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দর বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দর। কথাটা শোনার পর নিমেষের মধ্যে কোথাও যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইছিলাম আর পাচ্ছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য এবার চোখটা হাত থেকে চেপে ধরলো আর বলল, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো তারপর বলি। এত নাছোড়বান্দা মেরে বাবা, এত বকবক করতে পারে? হয়েছে হয়েছে, আর বকবক করবো না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। হুট করে চোখ খুলে দেখলাম আমি ছাদে। চারদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রৌনক ভাই বাজি ফুটাচ্ছে। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুরমশাই। আমি দৌড়ে ওনাদের সালাম করলাম। অর্পা আপু ও রৌনক ভাই আমার সামনে একটা কেক নিয়ে আসলো। ভূত আর পেতনি দুজনে মিলে কেকটা কাটেন। আর অরণ্য ভাইয়া, আপনি অনন্যাকে রিংটা পরিয়ে দেন। আর অনন্যা, তোর হাতে নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটকও বুঝতে পারিস না? তুই তো বেশ নাছোড়বান্দা আর বুদ্ধিমতী ছিলে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে মানুষ যে বলদ হয় সেটা আমাকে দিয়ে প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কী বিড়বিড় করতেছ? না কিছু না। একটু এদিকে ফেরো, তোমার জন্য সারপ্রাইজ। কী সারপ্রাইজ? এদিকে ফেরো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার মা, বাবা, চাচা, চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুরবাড়ি কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম। কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললো, এবার কেকটা কাট। আর আপনি শব্দটা ইতি টান। আপনি শব্দটা ইতি টানবো মানে? মানে আমাকে তুমি করে বলবে? আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাট, সবাই অপেক্ষা করছে। কেক কাটার সাথে সাথে চারিদিকে বাজি ফুটলো, অনেকটা ফানুস আকাশে উঠলো। কী যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভিতরে এমন লেগেছে যেন ঝড় হাওয়া, শীতল বাতাস বইছে। সত্যি বুঝতে পারিনি ভূতমশাই আমায় এত ভালোবাসে। কেকটা কাটলাম, ভূতমশাইয়ের হাতে রিংটা পরিয়ে দিলাম। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পিছন পিছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো? অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বলো। আমি লজ্জা মাখা মুখে উত্তর দিলাম, আমাকে তো তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পা আপু তো প্রথম দেখায় ভালো লেগেছে। হুট করে আমাকে ভালো লাগলো কীভাবে? কারণ প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার শ্রেয়। আমার কথাটা আমাকে ফিরিয়ে দিচ্ছে। সত্যি করলে ফিরিয়ে দেওয়া হয়, তাই না? বরং সত্যতা প্রমাণিত হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। দেখতে বছর 3টা বছর হয়ে গেল। এর মধ্যে আমি এক পুত্র সন্তানের মা হলাম। একদিন বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে
আমাকে বলল, অনন্যা ভাবি আপনাদের বিয়েটা যেন কীভাবে হয়েছে? আমি উত্তরে বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। লেখিকা শারমিন আশ্রয় নিপা। হঠাৎ বিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।